জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কে গ্লোবাল বাংলাদেশিদের ক্ষমতায়ন শীর্ষক এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুরু থেকেই সরকার প্রবাসীদের দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে চেয়েছে। গ্যালারি থেকে কথা বলা সহজ, কিন্তু দেশ চায় প্রবাসীরা মাঠে নেমে একসাথে কাজ করুক। পরে বলেন, প্রবাসীদের দেখে সরকারের আত্মবিশ্বাস আরও বেড়েছে। এর আগে অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, জুলাই বিপ্লবের পর গত 15 মাসে রেমিটেন্সে 21%-এরও বেশি প্রবৃদ্ধি হয়েছে। দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, নিজে খেলবো। আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো। যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো। দুর্যোগপ্রবণ অঞ্চলে বসবাসকারীদের জন্য টেকসই, স্বল্পমূল্যের ও জলবায়ু সহনশীল আবাসন নির্মাণে জাতিসংঘের গৃহায়ন সংস্থা ইউএন হ্যাবিটেটের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে সংস্থাটির নির্বাহী পরিচালক ও আন্ডার সেক্রেটারি জেনারেল আনা ক্লাউদিয়া রসব্ল্যাকের সঙ্গে এক বৈঠকে এ সহযোগিতা চান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় ও নদী ভাঙনে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়। এসব মানুষের জন্য এখনও টেকসই ও সাশ্রয়ী আবাসনের প্রয়োজন। তিনি নারী বান্ধব ঘর নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়েও আলোচনা হয়। এ সময় নির্বাহী পরিচালক আনা ক্লাউদিয়া রসব্যাক প্রফেসর ইউনূসের সব প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন। আর এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের এমিরাটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ডক্টর মোস্তফা সারোয়ার। ডক্টর মোস্তফা সারোয়ার, আপনাকে স্বাগত। প্রথমেই যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে অধ্যাপক ইউনূসের জাতিসংঘের ভাষণ নেওয়া আপনার মূল্যায়ন কি, এবং বিশ্ব নেতাদের আস্থার আনতে কতটুকু কার্যকর হবে? আমি প্রথমত বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু খুব ভালো বক্তৃতা উনি দিতে পারেন। কাজে ভাষণটা কিন্তু ভালো হয়েছে, মানে গিভেন অল দ্য সিচুয়েশন এবং টাইম লিমিট এবং সব মিলে সবকিছু ব্যালেন্সিং করে ওনার ভাষণটা কিন্তু ভালো হয়েছে এবং আমি সেটাকে সাধুবাদ দিচ্ছি। এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে ওনার এই ভাষণের পরপর উনি ওখানে আর্টিকুলেট করেছেন যেমন কি কি সংস্কার উনি করার চেষ্টা করছেন এবং তাতে কি কি অঙ্গীকার উনি পেয়েছেন এবং নির্বাচন উনি দিচ্ছেন। আবার উনি রোহিঙ্গা সমস্যা, গাজা সমস্যা এবং পৃথিবীর ওভারঅল শান্তি এবং ক্লাইমেট, এগুলো নিয়ে উনি আলোচনা করেছেন। এখন আমাদের যে নির্বাচন সম্পর্কে উনি যে আশ্বাস দিয়েছেন, অ্যাসিওর করেছেন, এটার একটা প্রভাব চারিদিকে পড়বে, এটা আমার বিশ্বাস। কারণ আমার যেন মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা আর বিশ্ব জনমত সেই একই ধাঁচে চলছে, যেখানে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবর্তন ওখানে ঘটবে, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। আমার মনে হয় এখানে ওনার সার্থকতার একটা আমি দেব, আগে থেকেই এগুলো প্ল্যান করা হয়। তবুও আমি মনে করি যে পরবর্তী পর্যায়ে যে বেশ কতগুলো বিশ্ব নেতা ওনার সঙ্গে এসে দেখা করেছেন, অবশ্য এর অনেকেই হলেন প্রাক্তন, মানে প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রত্যেক দেশেই কিন্তু, এগুলো ইউরোপের দেশ, লাটভিয়া থেকে শুরু করে আমি দেখছি স্লোভেনিয়া, মানে পুরো মানে রাশিয়ান, মানে ইউএসএসআর থেকে যারা বের হয়ে গেছে সেই দেশগুলো, আবার অন্য বাইরেরও একজন ছিল, দেখলাম আমাদের ইন্ডিয়ান ওশনের মরিশাসও ছিল। কাজে তারা তার প্রতি কিন্তু খুব বিশ্বাস স্থাপন করেছে। এবং আমার যেন মনে হচ্ছে যে জেনারেল অ্যাসেম্বলিতে কোনো কিছু করা একটা কঠিন ব্যাপার, কিন্তু ওখানে জনমত সৃষ্টি করা যায়। এবং আমার যেন মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব পজিটিভ একটা ইমপ্রেশন করেছেন, কারণ উনি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছেড়ে দিচ্ছেন, এটা কিন্তু সবার চোখে মানে দৃষ্টি কাড়বে। তার কারণ আমরা জানি নেলসন ম্যান্ডেলা যেটা করেছে সাউথ আফ্রিকাতে, তেমনি আমার মনে হচ্ছে যেন যে যারা জেনারেল অ্যাসেম্বলির অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তারা আমার মনে হয় এ ব্যাপারে তাকে সমর্থন দেবে। এবং শুধু তাই নয়,
তাদের মনে দাগ কেটে যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতা প্রলম্বিত করার কোনো প্রচেষ্টা করছেন না, রাদার উনি হলেন বাংলাদেশে নতুন করে এক পরিবর্তনের মাধ্যমে নেলসন ম্যান্ডেলা মোমেন্ট উনি এনে দিচ্ছেন। মুস্তফা সারওয়ার, ট্রাম্প সরকারের ট্যারিফ কিন্তু খুব একটা আলোচ্য বিষয় পুরো বিশ্বে। ট্রাম্প সরকারের ট্যারিফ সহ নানামুখী পদক্ষেপে বিচলিত ভারত সহ বিভিন্ন দেশ। এই বিষয়ে বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত মনে করছেন আপনি? না, বাংলাদেশের তো যে যে নেগোসিয়েশন করা হয়েছে, আমি বলবো যে গিভেন দ্য সিচুয়েশন, যে পরিস্থিতি, তাতে ট্রাম্পের সঙ্গে নেগোশিয়েট করা আমি বলবো একটা বিরাট চ্যালেঞ্জ। হ্যাঁ, সেই চ্যালেঞ্জে আমরা দেখলাম যে ভারত অনেকটা ব্যর্থ হয়ে গেছে। হ্যাঁ, দেখুন তাদের কিন্তু 50% ট্যারিফ, এবং এটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাঝে মাঝে এদিক থেকে ধমক যাচ্ছে। হ্যাঁ, আমি যে দেশে আছি সেখান থেকে ধমক যাচ্ছে ভারতের প্রতি। মানে H-1B ভিসার যে বিশাল $100,000 করেছে, এতে এর টোটাল যে H-1B ভিসার তাতে 70% ভারতীয়রা ইম্প্যাক্টেড হবে। এটা কিন্তু মানে গ্রিটিংস, জন্মদিনের গ্রিটিংস এর 3 দিনের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটলো। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশ নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের ট্যারিফ কিন্তু নিয়ে আসছে 36.5। কাজে এটা একটা সুযোগ আছে, যে এই সুযোগে, যে কারণ হয় কি, পৃথিবীর ব্যবসা কিন্তু বন্ধ থাকে না, এটা চলতেই থাকে। এই প্রবাহমান ব্যবসাটাকে যদি মানে বাংলাদেশ ভারত থেকে নিয়ে নিতে পারে আমাদের দিকে, তাহলে সেটা তো বাংলাদেশের জন্য দারুণ মঙ্গল নিয়ে আসবে। এটাই আমার 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 ধারণা। সর্বশেষ যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, যে গাজা যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্যের শান্তি ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন আপনি? হ্যাঁ, আমি তো মনে করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে উনি এটা খুব ক্লিয়ার করেছেন, এবং আমি সেটাকে সাধুবাদ দিচ্ছি। এবং উনি যে 2 স্টেট সলিউশনের কথা বলছেন, সেটাই হলো পৃথিবীর প্রায় সব দেশগুলোই এটাকে কিন্তু মানে, ইনক্লুডিং যুক্তরাষ্ট্র। আমাদের মানে বুঝতে হবে যে যুক্তরাষ্ট্রের অফিসিয়াল পলিসি কিন্তু 2 স্টেট সলিউশন। কাজেই আমার যেন মনে হয় সেদিকেই যেতে হবে, এবং তাতে ওনার ভাষণটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে। তবে এখানে একটা দুঃখজনক ব্যাপার আপনি লক্ষ্য করে দেখুন, যে অন্যান্য যে দেশগুলো, যেগুলো খ্রিস্টান দেশ কিংবা অন্যান্য দেশ, তারা যে ভূমিকাগুলো নিয়েছে, তার সঙ্গে কিন্তু আমাদের মুসলিম দেশগুলো, মানে আরব দেশগুলো, তার কিন্তু কানাকড়িও করলো না। এটাই সবচেয়ে একটা দুঃখজনক বিষয়। জানেন যে অনেক দেশ কিন্তু এই মানে দক্ষিণ আমেরিকার অনেক দেশ মানে ইসরায়েলের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশন ক্যান্সেল করে দিয়েছে। আপনার অনেকে অনেক প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু মানে মুসলিম দেশগুলোর ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। তবে লাস্ট যেটা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে মিটিংটা, সেই মিটিংটা আমি গুরুত্বপূর্ণ মনে করি, এবং আমার মনে হয় আমি একটা সিলভার লাইনিং, একটা আশার একটা আলো দেখতে পাচ্ছি, যে হয়তো একটা সলিউশন আসবে। তবে আমি বিস্মিত হয়েছি যে বাংলাদেশে যেখানে মানুষ মানে প্যালেস্টাইনিয়ানদের পক্ষে তাদের প্রাণ চলে যায়, হ্যাঁ, এবং এটা মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশদের মধ্যে অন্যতম, কিন্তু ওই যে দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং এ বসলো, তাতে বাংলাদেশ অন্তর্ভুক্ত ছিল না। এটা আমার মনে দারুণ দুঃখ দিয়েছে, পীড়া দিয়েছে। আমার মনে হয় যেন যে আমাদের পররাষ্ট্র দপ্তর এবং সিকিউরিটির যে চার্জে, তারা এই ব্যাপারে খুব একটা ভালো কাজ করছে বলে আমার মনে হচ্ছে না, মনে হয়নি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আলোচনা করছিলেন ডক্টর মোস্তফা সারওয়ার। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গণতান্ত্রিক সব শক্তি ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কুমিল্লা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এদেশে ধর্ম নিয়ে রাজনীতি আর চলবে না। 16 বছর পর টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলন হয়ে ওঠে উৎসবমুখর। সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসলামের নামে যারা রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায় তাদের মোকাবেলা করতে হবে।
ইসলাম কোনো কুটা রাজনীতি নয়, ইসলাম কোনো রাজনীতির বাক্স নয়। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, আপনাদের বক্তব্যের মাধ্যমে। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে গণতান্ত্রিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। নেতাকর্মীদের জনগণের চাওয়া অনুযায়ী কাজ করার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেখানেই বাংলাদেশের স্বার্থ, সেখানেই জাতীয়তাবাদী শক্তি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবার আগে বিএনপি বা জামায়াত ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগি নির্বাচন করলেও রাজনৈতিক মোর্চা করবে না এনসিপি। তবে গণ অধিকার পরিষদ সহ সমমনা দলগুলো নিয়ে মোর্চা করার পথে দলটি। নেতারা বলছেন, বড় কোনো দলের সঙ্গে আদর্শিক ট্যাগ লাগাতে চায় না তারা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সুসম্পর্ক জাতীয় নাগরিক পার্টির। তবে সংস্কার প্রশ্নে সেই সম্পর্কে কিছুটা ভাটা পড়ে। রাজনীতির মাঠে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট বাঁধার গুঞ্জন থাকলেও তা হচ্ছে না বলে জানাচ্ছে এনসিপি। নেতারা বলছেন, রাজনৈতিক জোট বা মোর্চা হবে সমমনা অন্য দলগুলোর সঙ্গে। নির্বাচনী অ্যালায়েন্সে এনসিপি এমন একটা জায়গা নিতে চায় যে জায়গাটা আসলে নতুন প্রজন্মের রাজনৈতিক দলগুলোকে প্রতিনিধিত্ব করবে। সেই প্রেক্ষিতে এনসিপি আমরা দেখেছি যে বিএনপি জামাতের বাইরে নতুন একটা মোর্চা করতে চায়। বিএনপি এবং জামাত অথবা অন্য কোনো জোট থাকলে তাদের সাথে নির্বাচনী অ্যালায়েন্স হতে পারে, কিন্তু রাজনৈতিক যে জোট, একটা যে দীর্ঘস্থায়ী অ্যালায়েন্স, সেটা আসলে বড় দুই শক্তির সাথে হওয়ার কোনো সুযোগ নেই। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের মতে, রাজনৈতিক জোট বা মোর্চা হবে সমমনা এবং সংস্কারমুখী দলগুলোর সঙ্গে। এ লক্ষ্যে গণ অধিকার পরিষদ ও এবি পার্টির সঙ্গে চলছে আলোচনা। গণ অধিকার পরিষদ, এবি পার্টিগুলোর একীভূতকরণ প্রসঙ্গে প্রথমত আমরা যেহেতু সমমনা এবং কাছাকাছি আদর্শের, কাছাকাছি বয়সের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বের রাজনৈতিক দল, আমরা আমাদের জায়গা থেকে এই রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলছিলাম যে কিভাবে নির্বাচনে একসাথে আমাদের জায়গা থেকে লড়াইটা চালিয়ে যাওয়া যায়। নতুন রাজনৈতিক শক্তিকে পাশে নিয়ে নতুন সমীকরণ তৈরি করতে চাইছে জাতীয় নাগরিক পার্টি। আসন্ন নির্বাচনে তারা কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের আজ মহাষষ্ঠী। এর মধ্য দিয়েই শুরু হলো 5 দিনের উৎসব। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকেই থাকছে চণ্ডীপাঠ ও পূজা। ঘণ্টা, শঙ্খ, ঢাকঢোলের বাদ্যে মুখর সারা দেশের মণ্ডপগুলো। ঢাকেশ্বরী মণ্ডপগুলোতে সকাল থেকেই রয়েছে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। আগামীকাল মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। শাস্ত্রমতে এবার দেবী দুর্গার আগমন হয়েছে গজে, ধরণী হবে শস্য শ্যামলা, আর গমন হবে দোলায়, যে কারণে মড়কের আশঙ্কা থেকে যাচ্ছে। এবার 33,576টি মণ্ডপে হচ্ছে আয়োজন। এর মধ্যে ঢাকা মহানগরীতে 255টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। পূজার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি অ্যাপও চালু করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবের আজ মহাষষ্ঠী। এর মধ্যে দিয়ে শুরু হলো 5 দিনের উৎসব। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সকাল থেকেই থাকছে চণ্ডীপাঠ ও পূজা। ঘণ্টা, শঙ্খ, ঢাকঢোলের বাদ্যে মুখর মণ্ডপগুলো। আরও জানাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, আজকে তো ষষ্ঠী, ঢাকেশ্বরী মন্দিরে কেমন আয়োজন চলছে? আমরা কিন্তু সকাল থেকেই রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছি। আজকে কিন্তু ষষ্ঠী, গতকাল কিন্তু পঞ্চমী ছিল। দেবীর বোধনের মাধ্যমে কিন্তু এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজকে কিন্তু ষষ্ঠী, মূলত 10 দিন ব্যাপী এই পূজার আনুষ্ঠানিকতা থাকলেও কিন্তু ষষ্ঠ থেকে দশমী এই শেষ 5 দিন কিন্তু
শেষ 5 দিন কিন্তু এই দুর্গাপূজা আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয় এবং আজকে কিন্তু সেই ষষ্ঠী মধ্য দিয়েই কিন্তু দুর্গাপূজার মহোৎসব শুরু হয়েছে। আজকে মূলত দেবী দুর্গার তাকে আমন্ত্রণ জানানোর জন্য যে পূজা সেটা কিন্তু করা হচ্ছে। আজকে রাত 9:57 অবধি পর্যন্ত এই ষষ্ঠী তিথি থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু সোমবার থেকে সপ্তমী শুরু হবে। দুর্গাপূজা মূলত 10 দিনের উৎসব, যার মধ্যে শেষ 5 দিন সবচাইতে তাৎপর্যপূর্ণভাবে পালন করা হয়ে থাকে। সনাতনীদের প্রধান ধর্মীয় উৎসব হওয়ার কারণে অত্যন্ত জাঁকজমকভাবে কিন্তু পালিত হচ্ছে এই অনুষ্ঠানটি। সকাল থেকে আবহাওয়াজনিত কারণে কিন্তু এই যে রাজধানী ঢাকা মন্দিরে সনাতন ধর্মের অনুসারীদের সংখ্যা তুলনামূলক কম থাকলেও আশা করা যাচ্ছে যে বেলা গড়ার সাথে সাথে কিন্তু এই মন্দিরের বা পূজা মণ্ডপের পরিবেশ কিন্তু অনেকটাই পাল্টে যাবে। কিছুক্ষণ আগে এখানে ঢাক ঢোল এবং উলুধ্বনির মাধ্যমে কিন্তু সবাই পূজার আনুষ্ঠানিকতা শুরু করে এবং সবাই কিন্তু শাড়ি পাঞ্জাবি পরে কিন্তু একটা আনন্দমুখর পরিবেশে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমি যদি এবারে সারা দেশের মন্দির এবং মণ্ডপের সংখ্যাটি একটু জানিয়ে রাখি, এবারে মোট 33,355টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর কিন্তু এটি ছিল 31,461টি। গত বছরের তুলনায় 1,894টি দুর্গাপূজা বেশি হবে। এই যে প্রায় 2,000টি বেশি মণ্ডপে বা মন্দিরে যে পূজাটি পালন করা হচ্ছে বা অনুষ্ঠিত হবে, এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা কর্তৃপক্ষ বেশ অনড় রয়েছে। সকাল থেকেই কিন্তু র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত ছিল, যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলা ব্যাঘাত না ঘটে এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। এই ছিল রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। পূজার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। পূজার আয়োজন নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ষষ্ঠী উপলক্ষে মন্দিরে কেমন আয়োজন দেখছেন? জি, চট্টগ্রামে যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা মূলত গতকাল দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়। আজ সেটি ষষ্ঠী পূজা, কলারপরম্ব সহ অন্যান্য যে পূজার আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতাগুলো শুরু হবে। কিন্তু আমরা মন্দিরগুলোতে দেখছি এখনো যে মূল যে আনুষ্ঠানিকতা অর্থাৎ চণ্ডীপাঠ থেকে শুরু করে মন্ত্রপাঠ, সেই বিষয়গুলো এখনো শুরু হয়নি এবং বলা চলে কিছুক্ষণ আগে এই মণ্ডপটিতে আমরা যখন এসেছি তারা প্রধান ফটক খুলেন। ফলে এখন পর্যন্ত চট্টগ্রামের যে মণ্ডপগুলোতে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সেটি পুরোপুরি শুরু হয়নি এবং যারা পূজার্থী আসছেন সনাতন ধর্মাবলম্বী, তাদের সংখ্যাও একেবারেই কম। মূলত তারা বলছেন যে সন্ধ্যার পর পুজোর আনুষ্ঠানিকতা শুরু হতে পারে এবং তখন আসলে মানুষের ভিড়ও বাড়বে মণ্ডপগুলোতে। চট্টগ্রামে এবার জেলা এবং মহানগরী মিলিয়ে 2,479টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে, যেটি গত বছরের তুলনায় কিছুটা বেশি এবং পূজা মণ্ডপ ঘিরে যে নিরাপত্তার ব্যবস্থা সেটি আসলে জোরদার করা হয়েছে। কিছুদিন আগে অর্থাৎ চলতি সপ্তাহে প্রধান যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং তিনি জানান যে আসলে কোনো ধরনের হুমকি বা কোনো ধরনের অরাজকতা পরিস্থিতির সুযোগ এবার নেই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছে এবং মন্দির কর্তৃপক্ষগুলোকে তারা সজাগ থাকতে বলেছেন, যাতে অন্য কেউ আসলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এবং আমরা চট্টগ্রামে এবারে যে মূল পূজার যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শহরের পাশাপাশি জেলা উপজেলাগুলোতেও আছে এবং সেখানেও আসলে নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য এবারে বাড়ানো হয়েছে। তবে আমরা প্রধান যে চট্টগ্রামের যে মন্দির অর্থাৎ মহানগরীতে জেএমসেন হল, সেখানে এখনো প্রতিমা স্থাপন করা হয়নি। হয়তো বা আজ বিকালের পরে প্রতিমা স্থাপন করা হবে এবং সন্ধ্যার পরে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সেটি আজকে ষষ্ঠী পুজো, গতকাল পঞ্চমী দিয়ে শুরু হয়, আজ ষষ্ঠী পূজা দিয়ে সেটির অর্থাৎ 5 দিনের যে আনুষ্ঠানিকতা সেটি আরো পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন এখানকার পূজার্থী এবং মণ্ডপ কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে পূজার খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আশঙ্কাজনক হারে বাড়ছে কম বয়সীদের হৃদরোগে আক্রান্তের হার। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও হৃদরোগ ইনস্টিটিউটের তথ্য মতে হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর হৃদরোগে আক্রান্ত রোগীদের 15% বয়স 40 বছরের নিচে। অল্প বয়সীদের মধ্যে হৃদরোগ বৃদ্ধিকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা।
40 বছর বয়সী গাড়ি চালক স্বামী মনিরের বুকে ব্যথা হলে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। এই জায়গায় বন্ধ ছিল, এটা বেলুন দেওয়ার পর এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এই জায়গা থেকে এই বেলুনটা একটা রিং লাগিয়ে দিলে চলাচলটা স্বাভাবিক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যাথল্যাবের সামনে অপেক্ষা করছেন যাত্রাবাড়ির গৃহিণী ফারহানা আক্তার। 2 মাস ওষুধ খাওয়াইছি, এখন আজকে হঠাৎ করে সকালে কাজে গেছে, তখন হঠাৎ ব্যথা উঠে গেছে। সম্ভবত উনি 3 ঘন্টার ভিতরে আসতে পারে, 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে হার্ট অ্যাটাকের 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে উনি আসছেন। একই হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন 21 বছর বয়সী রাজমিস্ত্রি জলিল। মহিলা ওয়ার্ডে পাশাপাশি ভর্তি 31 বছরের মাহমুদা ও 30 বছরের নুরুন নাহার। হসপিটালে আসা ধরা পড়লো যে হার্ট ব্লক হয়েছে। আল্লাহ দিয়েছে এখন সুস্থ আছে আমার ভাই, কিন্তু রিং পড়াইতে হবে, কিন্তু 1 মাস পরে এসে রিং পড়াইতে হবে। হাসপাতালের তথ্য বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের উল্লেখযোগ্য অংশের বয়স কম। অনেক পেশেন্ট আমরা পাচ্ছি যাদের বয়স 40-এর নিচে। 40-এর নিচে আসা যে পেশেন্টগুলো আসছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তেমন কোনো রিস্ক ফ্যাক্টর না থাকা সত্ত্বেও তার হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে, এবং তার হার্ট অ্যাটাকগুলো যেটা হচ্ছে সেগুলো সিভিয়ার ফর্মে আসছে, তার ফেইলার এবং অন্যান্য কমপ্লিকেশন নিয়েও আমাদের কাছে আসছে। চিকিৎসকরা বলছেন অন্যান্য দেশে হৃদরোগে আক্রান্তদের গড় বয়স 50 বছরের বেশি, কিন্তু দেশে 40 বছরের কম বয়সীদের আক্রান্তের হার বেশি, যা উদ্বেগজনক। যে সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো আসলে হৃদরোগ করে, যেমন তামাকের ব্যবহার, তারপরে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, খাদ্যদ্রব্য, চর্বির অতিরিক্ত গ্রহণ, হ্যাঁ, তারপরে লবণ বেশি খাওয়া, ব্লাড প্রেশার বাড়ে, লাইফস্টাইল ফ্যাক্টর আছে যেগুলো আমাদের হৃদরোগের সাথে জড়িত, আবার কিছু অংশ কিন্তু আবার জেনেটিক ফ্যাক্টরও আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে দেশে মোট মৃত্যুর 71% অসংক্রামক রোগে, এর মধ্যে 34% মারা যায় হৃদরোগে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বালু, তুরাগ, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীকে দখলমুক্ত ও দূষণমুক্ত করতে চায় সরকার। তবে এই কাজ শুরু করতে সময় লাগবে অন্তত 2 বছর। জানুয়ারিতে এশীয় উন্নয়ন ব্যাংকের অনুদানে 12 কোটি টাকার তুরাগ নদী রক্ষার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীতলক্ষ্যা দখল হচ্ছে নতুন করে। বালু ভরাট করে প্রায় 1 একর জমি দখল করেছে প্রভাবশালীরা। মুন্সিগঞ্জের পাশে ধলেশ্বরীর 2 তীরে হয়েছে শিল্প কলকারখানা। 2019 সালে 256টি অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হলেও মাসখানেকের মধ্যে বন্ধ হয়ে যায় সে অভিযান। সেখানে এখন অবৈধ স্থাপনা প্রায় 900। নদী রক্ষা কমিশন বলছে সবচেয়ে বেশি দখলের শিকার বরিশালের কীর্তনখোলা নদী, এরপরই কর্ণফুলী, গোমতী, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, তুরাগ, সাঙ্গু, করতোয়া। নদী দখল মুক্ত করতে হলে রাজনীতিবিদদের অংশগ্রহণ, প্রত্যক্ষ অংশগ্রহণ লাগবে। তাদের নীরব একটি অবস্থান থাকলে হবে না, কারণ নদী যারা দখল ইতিমধ্যে করেছে তারা রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহার করছে এবং অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী রয়েছে। তবে আপাতত রাজধানীর চারপাশের নদী রক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় বালু, তুরাগ, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদী দখল ও দূষণমুক্তের কাজ শুরু করতে সময় লাগবে অন্তত 2 বছর। ডিসেম্বরে বোর্ড সভায় তুলবার আগে কিন্তু আমাদের এখান থেকে প্রকল্পগুলো অনুমোদিত হতে হবে। ওইটা হলে ডিসেম্বরে উঠবে, আর ওটি যদি না হয় তাহলে পরবর্তী বোর্ড সভার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কমিটেড যে তারা আমাদেরকে এই কাজে ফান্ড দেবে। বিশ্ব ব্যাংক এবং এডিবি তাদের দুজনেরই আসলে নিজস্ব পদ্ধতি আছে, নিজস্ব ব্যুরোক্রেসি আছে, তাতে 2 বছরের আগে কোনো কিছু শুরু করা সম্ভব না। তুরাগের 17 কিলোমিটার এলাকার সৌন্দর্য বর্ধনে $10 লাখ অনুদান দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। জানুয়ারিতে শুরু হবে কাজ। তুরাগের 17 কিলোমিটারই আমরা ধরে নিয়েছি এবং এর সাথে 2টা খাল সংযুক্ত, যে 2টা খালের মাধ্যমে তুরাগের দূষণ আসে। সেটা আরেকটা সুখবর হলো যে এডিবি আমাদেরকে $1 মিলিয়ন গ্র্যান্ট দিচ্ছে তুরাগের পাশে একটা পর্যায় পর্যন্ত সৌন্দর্য বর্ধনের জন্য। নদী রক্ষা কমিশন বলছে 8 নদী দখল করে উঠেছে 12,312টি স্থাপনা, আর সারা দেশে নদী দখলদার প্রায় 1 লাখ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দখল আর দূষণে বিলীন নেত্রকোনার 67টি নদী, হুমকিতে আছে আরও 28টি। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে, হুমকিতে জীববৈচিত্র্য। দখলে থাকা নদীগুলো দ্রুত খনন ও দখল মুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নেত্রকোনা জেলা জুড়ে একসময় ছিল ৯৫টি নদী। নদীর পানি ব্যবহার করে ফসল ফলাতো কৃষক। নৌকায় চলাচল সহ পণ্য আনা নেওয়া হতো সহজেই। তবে এখন ৬৭টি নদী বিলীন হয়ে গেছে। কোনো মতে বেঁচে আছে সোমেশ্বরী, কংস, মগরা, হাওরের ধনু সহ ছোট বড় ২৮টি নদী। এই নদীগুলো উজানের ঢলে ভেসে আসা বালি দখল দূষণে হুমকিতে পড়েছে। আমরা নৌকা পাইছি, কত পানি দিছি, মাছ মারছি, কিন্তু এখন নৌকা চলে না, মাছও মারতারি না। বালু বইরে গেছে, মানুষে বাড়ি ঘর করে এলাইছে, গাছ বিরিক লাগাই এলাইছে। এখন এই নদীটা কুদা দিলে তো আমাদের জন্য ভালো হইতো। নদী পাড়ের দুই পাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। বর্জ্য, প্লাস্টিক আর দূষণে অস্তিত্ব হারাচ্ছে নদীগুলো। ভরাট হয়ে যাওয়ায় অনেক নদীতে হচ্ছে চাষাবাদ। কৃষি ও পরিবেশের উন্নয়নে এখনই আগের অবস্থায় নদীগুলো ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। যদি এই নদীগুলি খনন করা না হয় এবং তাহলে আগামীতে পানি সংকট দেখা দেবে মারাত্মকভাবে এবং পরিবেশ নষ্ট হবে। খনন করে পূর্ব অবস্থা ফিরে আনতে হবে নদীর গভীরতা, যার ফলে নাব্যতা সৃষ্টি হবে। জেলা প্রশাসক বলছেন, নদ নদীর প্রাণ ফেরাতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। প্রত্যেকটি নদী যদি আমরা ড্রেজিং করতে পারি এবং দুই পারে যদি ওয়াকওয়ে নির্মাণ করে দিতে পারি, তাহলে নদীর সৌন্দর্য, শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, নদীও সুরক্ষা পাবে এবং ভবিষ্যতে এই নদীগুলোতে আর কোনো দখল হবে না। জেলায় ৮২২ কিলোমিটার নদী থাকলেও বর্তমানে আছে ২৯০ কিলোমিটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে আছেন সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালের নদীগুলো দখল ও দূষণমুক্ত করতে প্রশাসন কোন উদ্যোগ নিয়েছে কিনা এবং কোন কোন নদী বেশি দখলের কবলে পড়েছে? জি, আসলে বরিশালকে কিন্তু আসলে নদীর শহরই এক প্রকার বলা যায়। কীর্তনখোলা নদীর পাড়ে অবস্থিত। এখানে কিন্তু আসলে বরিশালের যে কীর্তনখোলা নদীটি রয়েছে সেটি কিন্তু আসলে বেশি দখলের চলে গেছে এবং আমরা গত ১০ থেকে ১৫ বছর আগ থেকেই আমরা দেখছি যে আসলে বরিশালের যে কীর্তনখোলা নদীটি রয়েছে এবং আশপাশের যে নদীগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে দখলদারিত্বের মধ্যেই চলে গেছে। আমি এই মুহূর্তে যে রয়েছি বরিশাল কীর্তনখোলা নদীর পাড়ে, যেখানে রসুলপুর একটি বস্তি রয়েছে, সেটি যদি দেখানোর চেষ্টা করি, এটি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা দখল হয়ে গেছে বরিশালের এই কীর্তনখোলা নদী। সেক্ষেত্রে কিন্তু এই রসুলপুর বস্তিটি প্রথমে যে চর পড়েছিল এবং চর পড়ার পরে কিন্তু আস্তে আস্তে এখানকার বাসিন্দা আসতে শুরু করে এবং তারা কিন্তু নিজেদের মতো করে আসলে ভরাট করতে থাকে এবং ভরাট করার পরে তারা নিজেদের বসতবাড়ি আসলে তৈরি করতে থাকে। সেক্ষেত্রে কিন্তু এখন বেশ কিছুটা নদীর মাঝখানে চলে এসেছে এই বস্তিটি। শুধু এটি না, এর বাইরেও কিন্তু বরিশালের পলাশপুর থেকে শুরু করে বেশ কয়েকটি নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে এভাবেই দখল হয়ে যাচ্ছে। আর একটি বিষয় হচ্ছে যে আসলে শুধুমাত্র যে এইভাবে বসত বাড়ি উঠছে সেগুলো না, এর পাশাপাশি কিন্তু নদীর তীরে কিন্তু বিভিন্ন দোকানপাট নির্মাণ করা হচ্ছে, যার ফলে কিন্তু আসলে এই নদী ধীরে ধীরে আসলে পার মরে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু নদী ছোট হয়ে আসছে। এর পাশাপাশি বরিশালের যে শাখা নদীগুলো রয়েছে, কীর্তনখোলা পাশের যে শাখা নদীগুলো রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা আমরা দেখেছি। বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে কিন্তু আসলে নদীর উপরেই কিন্তু বিভিন্ন গাছ কূপে কিন্তু আসলে দোকান নির্মাণ করা হচ্ছে। সেক্ষেত্রে নদীর তার যে ঐতিহ্য সেটি কিন্তু হারিয়ে ফেলছে। সেক্ষেত্রে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, বরিশাল নগরীর যে পোর্ট বাজারটি রয়েছে সেখানেও কিন্তু আসলে আমরা দেখেছি যে বালু ফেলে কিন্তু বেশ কিছু জায়গা দখল করা হয়েছিল এবং এটি কিন্তু বেশ কিছুদিন আগে এই দখল মুক্ত করা হয়েছিল এবং বরিশালের জেলা প্রশাসন যেটি বলছে যে আসলে বরিশালে যে নদী দখল রয়েছে সেগুলোকে আসলে চিহ্নিত করা হচ্ছে এবং সেই চিহ্নিতর পরেই কিন্তু আসলে সেগুলোর ব্যবস্থা নেওয়া হবে এবং যারা নদী নিয়ে কাজ করেন তারা বিশেষ করে বাপা বলছে যে নদী রক্ষার জন্য আসলে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এগুলোকে আইনের মাধ্যমে তাদেরকে আসলে এটি প্রতিহত করতে হবে। এর পাশাপাশি যদি আরেকটি বিষয় বলি যে আসলে নদী যে দূষণের যে বিষয়টি রয়েছে, আমরা দেখেছি যে ঢাকা বরিশাল রুটে বা যে লঞ্চগুলো চলাচল করছে সেখানে যে বজ্রগুলো হচ্ছে অর্থাৎ পলিথিন, বোতল, এগুলো কিন্তু সম্পূর্ণটাই নদীতে ফেলা হচ্ছে। এই বিষয়টি নিয়ে কিন্তু সচেতনতা বৃদ্ধির কথা বলছেন যারা সচেতন নাগরিক রয়েছেন তারা। তো এই বিষয়গুলো যদি সচেতন হওয়া যায় সেক্ষেত্রে নদীর দূষণ রোধ করা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। বেড়িবাঁধে পাইপ বসিয়ে দীর্ঘদিন ধরে জমিতে নোনা পানি প্রবেশ করাচ্ছেন সাতক্ষীরার চিংড়ির ঘের মালিক ও প্রভাবশালীরা। এতে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রামে প্রবেশ করছে লবণাক্ত পানি। হুমকির মুখে পড়ছে চাষাবাদ ও বসতভিটা। স্থানীয়দের দাবির মুখে সম্প্রতি এসব পাইপ উচ্ছেদে মাঠে নেমেছে প্রশাসন। সাতক্ষীরা উপকূলে প্রায় ৫৫,০০০ ছোট বড় মাছের ঘের। বাঁধ কেটে পাইপ বসিয়ে দীর্ঘদিন ধরে নদী ও খালের নোনা পানি জমিতে ঢোকান ঘের ব্যবসায়ীরা। এতে করে বেড়িবাঁধ হুমকিতে পড়ার পাশাপাশি ফসল উৎপাদনেও বিরূপ প্রভাব দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবির মুখে সম্প্রতি এসব অবৈধ পাইপ উচ্ছেদ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন। উচ্ছেদ অভিযানে সন্তোষ জানিয়েছে এলাকাবাসী। সাইড দিয়ে নোনা পানি নিয়ে যাওয়ার কারণে আমাদের ফল ফলালি গাছগুলো তো মারা গেছে, প্লাস কোনো পুকুরের মাছ চাষও করতে পারতেছি না বা খন্দপাতিও লাগাতে পারতেছি না। দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবত এলোমেলো অবস্থায় এই যে বেহাল দশা ছিল সেটা আজকে পানি উন্নয়ন বোর্ড একটু সজাগ হয়েছে, এই জন্য ওনাদেরকে এই পূর্ব কালীনগর তথা ৪ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সাধুবাদ জানাই। উপকূলীয় এলাকার বেড়িবাঁধ সুরক্ষিত রাখতে প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ এবং সাধারণ এরকম ক্যাটাগরি করা আছে আমাদের। আমরা অতি ঝুঁকিপূর্ণ যে সকল 90 পাইপ বাঁধের ক্ষতি করছে সেগুলাকে আমরা আস্তে আস্তে প্রায়োরিটি দিয়ে আমরা সেগুলো উচ্ছেদ করার চেষ্টা করছি। চিংড়ি সহ বিভিন্ন মাছের ঘের নির্ধারিত দূরত্বে স্থাপন করার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই যে ঘেরগুলো বাঁধের গা ঘেঁষে নির্মাণ করা হয় সেগুলো যেন বাঁধ থেকে 50 মিটার দূরে নির্মাণ করা হয়, সেই দিকে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়। অ্যাট দ্য সেম টাইম এই ঘেরগুলোতে যে অবৈধভাবে পানি নেওয়ার জন্য যে বাঁধ ছিদ্র করে পাইপ বা বক্স কল বসানো হয় সেগুলো কিন্তু আমরা অপসারণ শুরু করেছি। বিভিন্ন সূত্রের তথ্য বলছে জেলার মোট 683 কিলোমিটার বেড়িবাঁধের অন্তত 3000 স্থানে অবৈধভাবে পাইপ বসানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গুলশান থানা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে। শনিবার গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে রাত 9:30টার দিকে তাকে আটক করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। পরে তাকে গুলশান থানায় নিয়ে আসা হয়। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের যোগানদাতা হিসেবে শাহেদ কাজ করতেন বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির পৃথক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। ধারা 8, 9, 10, 11, 12, 13 সন্ত্রাসবিরোধী আইন 2009 এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে গুলশান শুটিং ক্লাবের পূর্ব পাশে ক্রিকেটার্স ক্লাবের সামনে রেস্টুরেন্টের সামনে থেকে। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে আবারও দৃশ্যমান হয়েছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। তুষারাবৃত হিমালয় পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ এই চূড়া নেপালের কোশি ও ভারতের সিকিমের মাঝে অবস্থিত। আকাশ পরিষ্কার থাকলে প্রতি বছর অক্টোবর ও নভেম্বরে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে এটি দৃশ্যমান হয়। আর সবচেয়ে ভালো দেখা যায় তেঁতুলিয়া থেকে। পর্বতমালার এই অপরূপ দৃশ্য দেখতে ভিড় করেন প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা। আর এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ঘিরে দুপক্ষের উত্তেজনাকে কেন্দ্র করে পৌর এলাকা ও জেলা সদরে জারি রয়েছে 144 ধারা। মোতায়েন আছেন পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বন্ধ রয়েছে শহরের দোকানপাট। তবে এখন পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গতরাতে সাজেকে আটকা পড়া 2000-এর বেশি পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। গতকাল কিশোরী ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। মহাজনপাড়া ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের জেরে আহত হন অন্তত 27 জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করে জেলা প্রশাসন। আর এই নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং 144 ধারা কার্যকরের প্রশাসন কতটা কড়াকড়ি আরোপ করেছে? দেখুন, গতকাল দুপুর 2টা থেকে যে অনির্দিষ্টকালের যে 144 ধারা সেটা কিন্তু চলছে। এই মুহূর্তে রয়েছে খাগড়াছড়ির প্রাণকেন্দ্র শাপলা চত্বরে। আপনি দেখছেন এখানে সেনাবাহিনী, পাশাপাশি পুলিশ এবং আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। একই সাথে 7 প্লাটুন বিজিবি সেটিও কিন্তু মোতায়েন রয়েছে। এবং সকাল থেকে আমরা যে পরিস্থিতি দেখছি, খাগড়াছড়ি শহরকে পুরো নিরাপত্তার ছাদরে ডেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যারা চলাচল করছে সড়ক দিয়ে তাদেরকে
তাদের কেন যাতায়াতের কারণ উদ্দেশ্য জিজ্ঞেস করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, নিরাপত্তা বাহিনীর সদস্যরা জিজ্ঞেস করছে এবং একই সাথে শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে তাদের উপস্থিতি আমরা দেখেছি এবং একই সাথে খাগড়াছড়ি শহরের যে পৌর শহরের যে সমস্ত এলাকাগুলো রয়েছে অর্থাৎ দোকানপাট কিন্তু একেবারে সবগুলোই বলা যায় 90% দোকানপাট বন্ধ রয়েছে। শুধুমাত্র খাবারের যে দোকান সেই কয়েকটা দোকান জরুরি সেবা হিসেবে সেগুলো খোলা রয়েছে এবং আমরা দেখছি এখানে সকাল থেকে একেবারে ওষুধের জরুরি সেবার ওষুধের যে দোকান সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি যাতে নতুন করে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না হয় সেই লক্ষ্যে কিন্তু কাজ করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। আপনি দেখছেন এই মুহূর্তে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের যে চিত্র, সেখানে সেনা সদস্যরা তারা নিরাপত্তায় তারা কাজ করছে। একই সাথে পুরো শহরের চেকিং স্কোয়ার বা এখানে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে শাপলা চত্বর সমস্ত জায়গাগুলোতে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি। আপনি জানেন গতকালকে যে অবরোধ চলাকালে খাগড়াছড়ির মহাজনপাড়া পরবর্তীতে উপজেলা কমপ্লেক্সে সেই জায়গাগুলোতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এবং তার প্রেক্ষিতে আসলে নতুন যাতে পরিস্থিতি যাতে আরো বেশি বিস্তৃত না হয় সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে এই যে 144 দ্বারা সেটি জারি করা হয়েছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকালকে যারা সাজেকে যে সমস্ত পর্যটকরা আটকা ছিল অন্তত 2000-এর বেশি পর্যটক, তাদেরকে 11:15টার দিকে রাতে খাগড়াছড়ি শহরে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে সেনা নিরাপত্তা তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। তারা ঢাকা বা চট্টগ্রামে যাওয়ার কথা ছিল, তাদের সেখানে তারা পৌঁছে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত আমরা খাগড়াছড়ি শহর বা উপজেলাগুলোতে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে অবরোধ নিয়ে 144 দ্বারা নিয়ে আমার কাছে থাকা সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। চট্টগ্রামের পাহাড়তলী সাগরিকা রোড এলাকায় একটি লোহার ডিপোতে হাইড্রোলিক সিলিন্ডার বিস্ফোরণে 8 জন দগ্ধ হয়েছেন। শনিবার রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান জানান, ডিপোতে গ্যাসের মাধ্যমে লোহার পাত কাটা হতো। শনিবার কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘটনাস্থলে 8 জন দগ্ধ হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের জরুরি বিভাগ থেকে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় শেরপুর ও মাদারীপুরে 3 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 4 জন। শনিবার রাত 11টার দিকে শেরপুর ঝিনাইগাতি সড়কের বাজিতখিলা কুমরি এলাকায় বাস, মাহিন্দ্র ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আহসান নামের এক পথচারী নিহত হন। আহত 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে রাত 8টার দিকে শেরপুর ময়মনসিংহ মহাসড়কের বৈদাগড় মোড়ে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক নারী নিহত হন। স্থানীয়রা বাসটি আটক করলেও পালিয়েছে চালক। এদিকে মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় দেবাশিস সর্দার নামের একজন নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে। 2 দিন ধরে রাজশাহী সহ উত্তরের 3 জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুর জেরে শুক্রবার থেকে বাস নামানো বন্ধ করে দেয় মালিকপক্ষ। এতে ভোগান্তিতে ঢাকা চট্টগ্রামগামী মানুষ। আরো জানাতে রাজশাহী থেকে আছেন সহকর্মী আহসান হাবিব অপু। এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং এখন যেহেতু পূজা চলছে জনভোগান্তি কতটা? এই বাস বন্ধের যে ঘটনাটি সেটি মূলত বাস মালিক এবং শ্রমিকদের মধ্যে এক ধরনের টানাপোড়েন। সেই টানাপোড়েনের জেরে গত কয়েকদিন ধরেই গত 2 দিন ধরে তো একেবারেই বন্ধ আছে, যেটি দূরপাল্লার এখানকার যেসব ভালো বাসগুলো সেগুলো বন্ধ আছে। আর এই জটিলতা আসলে বেশ কিছু সময় আগে থেকে, গত মাস থেকেই এই জটিলতা দেখতে পাচ্ছি যে পরিবহন শ্রমিকরা তারা বাসের তারা যে ভাড়া, তারা যে বেতনটি পান, বেতন ভাতা, সেটি বাড়ানোর দাবিতে বেশ কয়েকদিন তারা বন্ধ রাখে, বাস চলাচল বন্ধ রেখে তারা কর্মবিরতি পালন করে। কিন্তু গত 23 তারিখে তাদের সাথে মালিক পক্ষের একটি সমঝোতা হয়। সমঝোতার পর তারা আবারও কাজে যোগ দেন এবং বাস চলাচল
চলাচল শুরু হয়, কিন্তু এরপরেই আবার গত বৃহস্পতিবার রাত থেকে এবারে মালিক পক্ষ তারা বাস বন্ধ করে দিয়েছে। শ্রমিকরা যেটি অভিযোগ করছেন যে শুক্রবার থেকে তারা নতুন নির্ধারিত ভাড়া এবং অন্যান্য ভাতা এবং তাদের বেতন যেটি পাওয়ার কথা সেটি তারা শুক্রবার থেকে চালু হওয়ার কথা, কিন্তু এর আগে বৃহস্পতিবার রাত থেকে মালিক পক্ষ মূলত বাস বন্ধ করে দেন। তবে মালিক পক্ষের থেকে যেটি বলা হচ্ছে যে তাদের সাথে যে সমঝোতাটি হয়েছিল সেই সমঝোতাটির কিছু শর্ত ছিল, সেই শর্তগুলোর মধ্যে ছিল যে রাস্তায় বাসে যাত্রী উঠানো যাবে না বা আরও কিছু শর্ত, বাড়তি ভাড়া, বাড়তি সুবিধা শ্রমিকরা আবারও দাবি করছে এমন অভিযোগে নেই। তারা বলছেন যে তাদেরকে জিম্মি করে ফেলতে চেষ্টা করছেন শ্রমিকরা, এরই প্রেক্ষিতে মূলত এটি বন্ধ আছে বলে বাস মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে। এই বিষয়টি নিয়ে এরই মধ্যে শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে, সেটি রাজশাহী থেকে নয় ঢাকাতেই সেটি নিয়ে বসছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুই পক্ষেরই তারা বসেছে, তবে বিষয়টি নিয়ে সমাধানে আসছে না। এখানে একটি বিষয় হচ্ছে যে এই যে বাসগুলো বন্ধ আছে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে, এগুলো মূলত ভিআইপি বাস হিসাবে পরিচিত, অর্থাৎ এখানে এসি নন এসি সহ যেসব ভিআইপি বাস বলা হচ্ছে সেগুলো বন্ধ আছে। তবে একতা পরিবহন যে ট্রান্সপোর্টটি তারা বাস চলাচল চালু রেখেছে এবং কিছু লোকাল বাস আছে তারা যাত্রী নিয়ে যাওয়া আসা করছে, যে কারণে যাদের খুব বেশি জরুরি ঢাকায় যাওয়া বা চট্টগ্রাম যাওয়া তারা এই বিকল্প পথগুলো ব্যবহার করছেন এবং তারা তাদের গন্তব্যে পৌঁছছেন। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উত্তর আকাশে এবারও উঁকি দিয়েছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। প্রতি বছরের অক্টোবর থেকে নভেম্বর পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে এটি স্পষ্ট দেখা যায়, তবে সবচেয়ে ভালো দেখা যায় তেঁতুলিয়া থেকে। আর এই দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রকৃতপ্রেমী ও পর্যটকরা। শরতের ঝকঝকে পরিচ্ছন্ন আকাশ, কাজ স্বচ্ছ নীল আকাশের ফাঁকে উঁকি দিচ্ছে অপূর্ব শৃঙ্গ। অপরূপ প্রকৃতিতে সে এক নয়নাভিরাম নৈসর্গিক রূপ। বরফাবৃত শৃঙ্গ ভোরের আলোয় যেন ঝলমল করছে সোনালী আকাশ। তেঁতুলিয়ার উত্তর আকাশে এবারও জেগে উঠেছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলোর সাথে কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপও যেন বদলে যায়, কখনো সোনালী, কখনো আবার বরফে মোড়া পর্বত চূড়াটি শ্বেত শুভ্র, আবার কখনো রূপালী বর্ণে ধরা দেয় পর্যটকদের চোখে। কাঞ্চনজঙ্ঘা দেখে আমাদের খুব খুশি লাগতেছে, বন্ধু বান্ধব মিলে আমরা আসছি, আমাদের অনুভূতি অনেক ভালো লাগতেছে। পঞ্চগড় থেকে বা তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দেখার যে সৌন্দর্য, এটা আসলে পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না বলে আমার মনে হয়। হিমালয় পর্বতমালার এই দৃশ্য দেখতে পর্যটকরা ভোর থেকে অবস্থান করেন মহানন্দার পাড় সহ তেঁতুলিয়ার বিভিন্ন ভিউ পয়েন্টে। এখানে ইন্ডিয়াতে না যেয়ে বা নেপালে না যেয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, এই জন্য আবার আলহামদুলিল্লাহ বলছি। কাঞ্চনজঙ্ঘার অপরূপ নৈসর্গিক সৌন্দর্য, এটা আসলে চোখে না দেখলে এটা কেউ অনুভব করতে পারবেন না। আবহাওয়া অফিস বলছে আকাশে এখন মেঘ ও কুয়াশা না থাকায় এবারও স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে। ধূলিকণার পরিমাণ কম থাকার কারণে কুয়াশাও খুবই কম, কুয়াশা নাই বললেই চলে, যার দরুন এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আশা করি এরকম চমৎকার আবহাওয়া বিরাজ করলে আরও কয়েকদিন এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এদিকে প্রশাসন জানায় এবারও অনেক দর্শনার্থী আসছে। তেঁতুলিয়াকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ পর্যটন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তেঁতুলিয়াতে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী প্রত্যেক বছর এখানে আগমন ঘটে। সবাইকে আমরা আমন্ত্রণ জানাই। দেশের মাটিতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখে সকাল থেকে অনেকেই ছবি তুলছেন, কেউ কেউ শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।